আরে ও বড় বৌমা, রচনা, রচনা, আরে তুমি কোথায় গেলে? হ্যাঁ মা বলুন, আপনি আমাকে ডাকছেন কেন? একটু আগে রিঙ্কি আমাকে ফোন করেছিল, আজ সে বাড়িতে আসবে। তুমি মিনাকে বলে বাড়ির বাকি কাজ করিয়ে নাও, আর রান্নার কাজটা তুমি শুরু করে দাও। রিঙ্কি তোমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। ঠিক আছে মা, আমি রান্নার কাজ শুরু করে দিচ্ছি। আমি জানি তুমি খুব ভালোভাবে সব কাজ করে নিতে পারবে, কিন্তু রিঙ্কি বিয়ের পর প্রথমবার বাড়ি আসছে, তাই আমি ভালোভাবে সবকিছু দেখতে বলছি, যাতে তার যত্নে কোনো রকম ত্রুটি না থাকে। মা, আপনি এমন করে বলছেন যেন রিঙ্কি এর আগে কোনোদিনও এখানে থাকেনি। রিঙ্কি কি ভালোবাসে আর কি ভালোবাসে না এটা আমি খুব ভালো করেই জানি। আপনি একদম চিন্তা করবেন না মা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। রচনা তার শাশুড়িকে এই বলে ছোট বউ মিনার কাছে যায়। মিনা, তুমি ভালোভাবে বাড়ি পরিষ্কার করে নাও, রান্নার সবকিছু আমি সামলে নেব। আরে দিদি, বাড়ি তো আগে থাকতে পরিষ্কারই আছে, এটাকে আর কত পরিষ্কার করব? আরে আমি কিছু বলিনি, মা আবার বাড়ি পরিষ্কার করতে বলছে। আমি ভালো করেই জানি মা আমাকে বাড়ি পরিষ্কার করার কাজ দিয়েছে, আর রান্নার কাজ আবার তোমাকেই দিয়েছে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাছাড়া রিঙ্কি কি কি খেতে ভালোবাসে এটা আমি খুব ভালো করেই জানি। সে আমাদের ছোট ননদ, বাড়ির সকলে তাকে খুব ভালোবাসে। আমি যখন বিয়ে করে এখানে এসেছিলাম তখন রিঙ্কি আমাকে সবকিছু শিখিয়েছিল। বাড়ির সকল সদস্যরা কি কি পছন্দ করে আর কি কি অপছন্দ করে এসব তার কাছ থেকেই আমি জেনেছিলাম। বিয়ের পর আজ প্রথমবার সে বাড়ি আসছে, আমাদেরকে তার খুব ভালো করেই খেয়াল রাখা দরকার। রিঙ্কির বিয়ের 8 থেকে 9 মাস হয়েছে। বাড়ির ছোট মেয়ে হওয়ায় সকলে তাকে খুব ভালোবাসে। আজ প্রথমবার সে বাড়িতে আসছে, এটা জেনে সকলে খুব আনন্দিত হয়ে যায়। জানি না রিঙ্কি কখন আসবে, তুমি দেখে নিও বৌমা, রিঙ্কি আমাদের জন্য অনেক রকমের গিফট নিয়ে আসবে। তাছাড়া আমি ভাবছি রিঙ্কিকে কোন ঘরে ঘুমাতে দেব। রিঙ্কি আসার কথা শুনে বাড়ির সকলেই নানা রকমের কথা ভাবতে শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে আরো কিছু সময় কেটে যায়। কিছু সময় পর দরজার বেল বেজে ওঠে এবং বড় বউ রচনার 8 বছরের ছেলে পিন্টু গিয়ে দরজা খোলে। পিসি এসে গেছে, পিসি এসে গেছে। আরে রিঙ্কি, তুই এসে গেছিস? আমি অনেক সময় থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। মা, তুমি অটোওয়ালাকে টাকাটা দিয়ে এসো, আসলে আমার কাছে খুচরো নেই, না হলে আমিই দিয়ে দিতাম। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখনই দিয়ে আসছি। রিঙ্কির কথা মতো কমলা বাইরে গিয়ে অটোওয়ালাকে টাকাটা দিয়ে দেয়। এরপর কমলা, রিঙ্কি এবং বড় বউ রচনা হলরুমে বসে গল্প করতে শুরু করে। আরে রিঙ্কি, তুই এভাবে অটো করে এসেছিস কেন? তাছাড়া তোর সঙ্গে জামাই বাবাজি এলো না কেন? তুমি তো জানোই মা, আমার শ্বশুর বাড়িতে 5খানা কার আছে। শ্বশুর মশাই একটা কার নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়েছে, আর একটা কার আমার বর নিয়ে অফিস চলে যায়। 3টে গাড়ি গ্যারেজেই পড়ে থাকে, কিন্তু আমার ইচ্ছে হলো আজ অটো করে এখানে আসবো, তাই অটো করেই চলে এলাম। কিন্তু রিঙ্কি, এত গরম পড়েছে, এত গরমে তুমি অটো করে আসার সিদ্ধান্ত নিলে কেন? তুমি যদি নিজেদের গাড়ি করে আসতে তাহলে বেশি ভালো হতো। আসলে বৌদি, ছোটবেলায় অটো করে অনেক ঘোরাফেরা করেছি। তাছাড়া এখানে অত বড় গাড়ি নিয়ে এলে কেউ যদি দাগ করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। অত বড় গাড়ি দেখলে বাচ্চারাও গাড়ির ভেতরে খেলাধুলা করতে শুরু করে দেবে। আমি শুধু শুধু অত দামি গাড়ি খারাপ করতে চাইছিলাম না, তাই অটো করেই চলে এলাম। আমার শাশুড়ি অনেকবার করে বলেছিল গাড়ি নিয়ে আসার জন্য, কিন্তু আমিই বারণ করে দিলাম। আচ্ছা, তাহলে এই ব্যাপার। রিঙ্কি নিজের শ্বশুর বাড়ির কথা বলতে থাকে। এরই মধ্যে ছোট বউ মিনা জুস নিয়ে সেখানে আসে। আচ্ছা রিঙ্কি, এবারে ওসব কথা ছাড়ো, এই নাও, আমি তোমার জন্য তোমার পছন্দের লেবু জল নিয়ে এসেছি। আরে ছোট বৌদি, আমি তো লেবু জল খাওয়া বন্ধ করে দিয়েছি, ওসব মিডল ক্লাস মানুষদের জন্যই বানানো হয়। আজকাল আমি অ্যাভোকাডো জুস খাই, এসব জিনিস খেলে নিজেকে গরিব মনে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে চলে যাচ্ছি। আরে না না বৌদি, ফিরিয়ে নিয়ে যেতে হবে না, এত কষ্ট করে যখন বানিয়েছো তাহলে দাও, আমি খেয়েই নিচ্ছি। রিঙ্কি এই বলে মিনার হাত থেকে লেবু জলের গ্লাস নিয়ে নেয় এবং খেতে শুরু করে। কিছুটা লেবু জল খাওয়ার পর রিঙ্কি বলে, ছোট বৌদি, এটা তো খুব কম ঠান্ডা, আমার শ্বশুর বাড়িতে আমরা সকলে বেশি ঠান্ডা খাই। আরে রিঙ্কি, ও সব কথা পরে হবে,
আগে এটা বল, জামাই কেন এলো না? সে বিদেশে গেছে মা, তাছাড়া সে সবসময় ব্যস্তই থাকে, এত ফ্রি থাকে না। আচ্ছা রিঙ্কি, তাহলে তুমিও মাঝে মাঝে তোমার বরের সঙ্গে বিদেশ ঘুরে আসতে পারো তো? আমরা তো কখনো যেতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেই দিয়েছি। একবার হয়ে গেলে আমিও তার সঙ্গে গিয়ে ঘুরে আসবো। আরে রিঙ্কি, অনেক কথা হয়েছে, এবারে তুই একটু রেস্ট করে নে। এত ট্রাভেল করে এসেছিস, হয়তো ক্লান্ত আছিস, একটু ঘুমিয়ে নে। দুপুরের খাওয়ার সময় আমি তোকে জাগিয়ে দেব। এরপর রিঙ্কি তার মায়ের সঙ্গে একটি রুমে চলে যায়। রিঙ্কি রুমে যাওয়ার পর তার মাকে বলে, উফ, অনেক গরম হচ্ছে এখানে। আরে মা, বাড়িতে এসি নেই কেন? বাড়িতে 4-5টা এসি লাগিয়ে নেবে। আমি এরকম গরমে থাকতে পারি না। শ্বশুর বাড়ির সব জায়গায় এসি লাগানো আছে, এমনকি বাথরুমেও এসি লাগানো রয়েছে। তাই নাকি? বাথরুমে পর্যন্ত এসি লাগানো আছে? হ্যাঁ মা, রান্নাঘরেও এসি লাগানো আছে। রান্না করতে কোনো সমস্যা হয় না। মানে আমি রান্না করি না, যে রান্না করে তাদের কোনো সমস্যা হয় না। বাড়ির চাকরেরা রান্না করে, আমি শুধু সোফায় বসে বসে টিভি দেখি। আমরা কিভাবে এসি লাগাবো? আমাদের বাড়িতে অনেক খরচ হয়। তাছাড়া তোর 2 ভাইয়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমাদের বাড়িতে অনেক খরচ। হাতে যদি কিছু টাকা থাকে তাহলে হলরুমে একটা এসি লাগিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, কারণ আমি এরকম গরমে থাকতে পারি না। এত গরমে আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে চশমা পরে থাকি। চশমা পরলে চোখে গরম লাগবে না। রিঙ্কি তার মাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে বড় বউ রচনা যখন রান্না করছিল, এমন সময় ছোট বউ মিনা তার কাছে যায়। আরে দিদি, রিঙ্কি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? রিঙ্কি শুধু অ্যাক্টিং করছে, বলছে তার শ্বশুর বাড়িতে এই আছে সেই আছে। তার শ্বশুর বাড়ি যখন এতই ভালো, তাহলে একা অটো করে এখানে এলো কেন? তাছাড়া অটোর ভাড়া পর্যন্ত আমাদেরকেই দিতে হয়েছে। হ্যাঁ দেখো না দিদি, এত মাস পর এখানে ঘুরতে এসেছে, আমাদের জন্য 1 বক্স মিষ্টি পর্যন্ত আনলো না। তাছাড়া বাচ্চাদের জন্য পর্যন্ত কিছু আনেনি। যখন থেকে এখানে এসেছে তখন থেকেই নিজের শ্বশুর বাড়ির প্রশংসা করেই চলেছে। যখন তার বিয়ে হয়েছিল তখন আমরা জানতাম তার শ্বশুর বাড়িতে মাত্র একটা মারুতি গাড়ি আছে, এখন সে বলছে তাদের নাকি 5-5টা গাড়ি। হ্যাঁ দিদি, সেটাই আমিও ভাবছি, রিঙ্কির স্বামী কি এমন কাজ করে যে মাত্র 7-8 মাসের মধ্যেই এত ধনী হয়ে গেল। দুজনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় রিঙ্কি তার বৌদিকে ডাকাডাকি করতে করতে সেখানে আসে। বড় বৌদি, ছোট বৌদি, তোমরা এখানে কি করছো? আরে হ্যাঁ হ্যাঁ রিঙ্কি, বলো কি হয়েছে? আমরা দুজনে মিলে দুপুরের খাবার তৈরি করছিলাম। কি রান্না হচ্ছে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করছি, সাথে চিকেন বাটার মশলা আর বাটার নানও থাকবে। শুধুমাত্র এই কয়েকটা আইটেম রান্না করবে? শোনো বৌদি, 10-12 রকমের আইটেম না হলে আমি খেতে পারি না। আচ্ছা বৌদি, যা করছো তাই করো, এর সাথে মাছ ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি অ্যাড করে দেবে। লাঞ্চ তৈরি হয়ে গেলে আমাকে ডেকে নেবে, এখন আমি একটু রেস্ট করতে যাচ্ছি। রিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মিনা বলে, এত রকমের খাবারের জন্য অর্ডার করে চলে গেল, এই মেয়েটাকে আমি একদিন উচিত শিক্ষা দেবই। তুমি কাকে শিক্ষা দেওয়ার কথা বলছো ছোট বৌমা? আরে মা, আপনি এখানে? রিঙ্কি যা যা রান্না করতে বলছে সেই সব চুপচাপ রান্না করে দাও। সে মাত্র কয়েকদিনের জন্য এখানে থেকে তারপর চলে যাবে। মিনার শাশুড়ি এই বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর রিঙ্কি তার 2 বৌদি এবং মায়ের সঙ্গে লাঞ্চ করতে বসেছিল। এমন সময় কমলার ছোট ছেলে রজত বাড়ি ফিরে আসে। আরে রিঙ্কি, তুই কখন এসেছিস? 2 থেকে 3 ঘন্টা আগে এসেছি দাদা। তোর বরকেও সাথে নিয়ে আসতে হয়। আমি আজকে একটা কাজের ব্যাপারে একটু দূরে গিয়েছিলাম। তোর শ্বশুর বাড়ির পাশের বাজারের দিক থেকে আসছিলাম, সেখানে দেখলাম পলাশ সবজি কিনছে। মনে হচ্ছে পলাশ আজকাল বাইক নিয়ে অনেক ঘোরাফেরা করছে, আগের থেকে অনেক কালো হয়ে গেছে। আমার একটু তাড়া ছিল, তাই তার সঙ্গে কথা বলতে পারলাম না। পলাশ? তুমি বাজারে পলাশকে দেখেছো? আরে রজত, তুমি সত্যি সত্যি রিঙ্কির বরকে বাজারে দেখেছো? সে তো বিদেশে গিয়েছিল, মনে হচ্ছে তার ফ্লাইট ছাড়তে দেরি হয়ে গেছে, তাই হয়তো বাড়ির জন্য বাজার করে দিচ্ছে, তাই না রচনা দিদি? আরে রজত, তুমি আর কি যেন বলছিলে? বাইকে ঘুরে ঘুরে সে অনেক কালো হয়ে গেছে, হয়তো ট্রাফিকের জন্য সে কার বাড়িতে রেখেই বাইরে বেরোয়। এসব তুমি কি বলছো ছোট বৌমা?
আমি একদম ঠিকই বলছি মা। আজকাল পেট্রোলের যা দাম বেড়েছে, তাই বাইক নিয়ে আর অটো করে ঘোরাফেরা করা বেশি ভালো। পেট্রোলের দাম অনেক বেড়ে যাওয়ার জন্য আজকাল ধনী লোকেরাও কার নিয়ে ঘোরাফেরা করতে ভয় পাচ্ছে। এসব আমি কি শুনছি রিঙ্কি? তুই কি তাহলে মিথ্যে কথা বলছিলি যে তোরা অনেক ধনী? আরে মা, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? দাদা হয়তো বাজারে অন্য কোনো মানুষকে দেখেছে, নিশ্চয়ই তার থেকে কোনো ভুল হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতে চাকরের কোনো অভাব নেই, তাহলে পলাশ কেন বাজার করতে যাবে? দাদা, আমার মনে হয় তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। তুমি অন্য কোনো মানুষকে দেখে পলাশ ভেবে নিয়েছো। কিন্তু আমার যতটা মনে আছে আমি পরিষ্কার পলাশকেই দেখেছি। আরে দাদা, এই পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ থাকে। হয়তো তুমি পলাশের মতো দেখতে কাউকে দেখে নিয়েছো আর তাকে পলাশ ভেবে ফেলেছো। হয়তো তুই ঠিক বলছিস। ঠিক আছে, আমি নিজের রুমে রেস্ট করতে যাচ্ছি, তোরা লাঞ্চ করে নে। রিঙ্কি সকলকে বুঝিয়ে দেয় যে তার স্বামী দেশে নেই এবং সে কোনো কাজের জন্য বিদেশে গেছে। এরপর রিঙ্কি তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে উঠে পড়ে এবং রেস্ট করার জন্য নিজের রুমে চলে যায়, যাতে অন্য কেউ তাকে কোনো রকম আর প্রশ্ন করতে না পারে। অপরদিকে রজত যখন নিজের রুমে বসেছিল, এমন সময় মিনার রাগী অবস্থায় তার কাছে যায়। মিথ্যে কথা, এই সব মিথ্যা কথা। তোমার বোন এখানে আসার সঙ্গে সঙ্গে নাটক শুরু করে দিয়েছে, বলছে তার বাড়িতে সবকিছু আছে। তাছাড়া আমাদেরকে প্রত্যেকটা রুমে এসি লাগানোর কথাও বলেছে। শুধু এতটাই নয়, সে বলছিল আমাদের বাড়ির মেঝেতে হাঁটাচলা করলে তার পায়ে নাকি ময়লা লেগে যাচ্ছে। তাছাড়া এটাও বলছে যে বৌদি বাড়িতে একটা চাকর রেখে নাও, সে যেন বাড়িতে 3 থেকে 4 বার মোছামুছি করে, না হলে তার পায়ে নোংরা হয়ে যাবে। তার নাটক দেখলে তুমি অবাক হয়ে যাবে। আরে মিনা, ওসব কথা নিয়ে বেশি চিন্তা করো না, সে মাত্র কয়েকদিনের জন্য এসেছে। শুধুমাত্র এই কথা ভেবে আমি এতক্ষণ পর্যন্ত চুপ করে আছি, কিন্তু এসব যদি বাড়তে থাকে তাহলে আমি তার মুখের উপর বলে দেব সে যেন এখান থেকে চলে যায়। মিনা রজতকেই বলে রুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রিঙ্কির ব্যবহার দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। সে সবসময় নিজের বৌদিদের অপমান করত এবং সবসময় নিজের শ্বশুরবাড়ির প্রশংসা করত। রিঙ্কি তার মায়ের বাড়িতে অনেক সুখেই দিন কাটাচ্ছিল। অপরদিকে তার বৌদিদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরকমই একদিন সকালে কমলা যখন মন্দিরে যাচ্ছিল, এমন সময়, আরে বড় বৌমা, তাড়াতাড়ি করো, আর কত দেরি করবে? মা, আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি, কিন্তু এই মিনাকে শাড়ি পরাতে পরাতে দেরি হয়ে গেল। এবারে আমরা রেডি আছি, চলুন। এখন কিভাবে চলে যাব? দাঁড়াও, আগে রিঙ্কিকে আসতে দাও। রিঙ্কি, রিঙ্কি। আরে মা, আর 5 মিনিট অপেক্ষা করো, যাচ্ছি। কমলা এবং তার 2 মা হলরুমে বসে রিঙ্কির অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও রিঙ্কি সেখানে আসে না। এভাবেই আরো কিছু সময় কেটে যাওয়ার পর রিঙ্কি তৈরি হয়ে রুমের বাইরে আসে। মা চলো, আমি রেডি হয়ে গেছি। এত দেরি করলি কেন? তোর রেডি হতে হতে রোদ বেরিয়ে এসেছে। কি আর করবো মা, কোন জামাটা পরবো বুঝতেই পারছিলাম না। আমার কাছে এত দামি দামি জামা কাপড় আছে যে পরতে গেলে অনেক ভাবতে হয়। তুই কি কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস যে এত সাজগোজ করতে হবে? মন্দির যাওয়ার জন্য মন পরিষ্কার থাকলেই যথেষ্ট। আচ্ছা রিঙ্কি, তুমি যখন এত মেকআপ করে নিয়েছো, তাহলে একটা শাড়ি পরে নিতে হয়। আরে হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, আগে আমি শাড়ি পরার কথাটাই ভেবেছিলাম, কিন্তু তারপর আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালোভাবেই বুঝতে পারছি। হয়তো তুমি শাড়ি আনতেই ভুলে গেছো, তাই তো? আমাদের থেকে চেয়ে নিতে হয়। আরে না না বৌদি, আমি অন্য কোনো মানুষের শাড়ি পরা পছন্দ করি না। তাছাড়া এরকম সস্তা শাড়ি আমি পরতেও পারবো না। কিন্তু নিজের বৌদিদের কথা ভেবে যদি আমি এই সস্তা শাড়ি পরতে রাজি হয়ে যাই, তাহলে ম্যাচিং গহনা কোথায় পাবো? আমার শ্বশুর বাড়িতে আমার অনেক ভারী ভারী সোনার গহনা আছে, ওগুলো ছাড়া আমি শাড়ি পরা পছন্দ করি না। তাছাড়া আমি অন্য কোনো গহনাও ব্যবহার করি না। আরে বাহ রিঙ্কি, এখন আমরা পর হয়ে গেলাম। বিয়ের আগে তো সবসময় আমাদের জিনিসপত্রগুলো নিয়ে ব্যবহার করতে, এখন হঠাৎ করে কি হয়ে গেল? আই এম সরি বৌদি, কিন্তু তোমার ওই হালকা গহনা আমার একদমই পছন্দ হয় না। আমি যখন বিয়ে করে নিজের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন তারা আমাকে অনেক ভারী ভারী হার দিয়েছিল, এত সুন্দর সুন্দর হার যেগুলো পরে বাইরে বের হতে ভয় করে। যাদের কাছে সেরকম হার নেই তারা নজর দিয়ে দিতে পারে, তাই আমি ওগুলো পরে কোথাও যাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
এবারে চল, না হলে মন্দিরে যেতে দেরি হয়ে যাবে। এরপর কমলা তার মেয়ে এবং 2 বৌমাকে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় পরে তারা যখন মন্দিরে পৌঁছায় তখন এক মহিলা তাদের কাছে আসে। সেই মহিলাটি ছিল কমলার দূর সম্পর্কের বোন কাবেরী। আরে দিদি, আজ তোমরা হঠাৎ করে এই মন্দিরে কেন? আরে কাবেরী, তুই? ও আচ্ছা, তোর তো এখানেই বাড়ি, তুই তো প্রত্যেক দিনই এই মন্দিরে আসতে পারবি। আমারও প্রতিদিন এই মন্দিরে আসতে ইচ্ছে করে, কিন্তু অনেক দূর বাড়ি হওয়ায় আসতে পারি না। আচ্ছা, ওসব কথা ছাড়, তুই কেমন আছিস বল? আমি একদম ভালো আছি দিদি। আরে রিঙ্কি, তুই বল, এবার তোর শ্বশুর বাড়িতে সবকিছু ঠিক আছে তো? সেদিন তোর শাশুড়ির কাছে সবকিছু শুনে খুব খারাপ লাগলো। এবার সব কেমন আছে বল? হ্যাঁ মাসি, এবারে সবকিছু ঠিক আছে। আরে মা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, তাড়াতাড়ি চলো। দাঁড়া দাঁড়া, একটু পর যাচ্ছি। আচ্ছা কাবেরী, তুই রিঙ্কির শ্বশুর বাড়িতে কবে গেলি? আরে দিদি, রিঙ্কির শ্বশুর বাড়ির পাশেই তো আমার বৌমায়ের বাপের বাড়ি। বৌমা আর আমি দুজনেই ওখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে রিঙ্কির শাশুড়ির সঙ্গে দেখা হয়েছিল। তার শাশুড়ি আমাকে অনেক কিছু বলেছে। তার কথাগুলো শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। রিঙ্কির শাশুড়ি কি এমন বলেছিল? বল না কাবেরী, কি কথা? রিঙ্কি তোমাদেরকে ওসব ব্যাপারে কিছু বলেনি? সেদিন রিঙ্কির শাশুড়ি তার সব গহনা বিক্রি করতে যাচ্ছিল। কি বললি কাবেরী? রিঙ্কির সব গহনা বিক্রি করতে যাচ্ছিল? আরে মা, চলো না এখান থেকে চলে যাই, সেরকম কোনো ব্যাপার নেই। আরে রিঙ্কি, মাকে সত্যি কথা বলতে লজ্জা কিসের? আসলে দিদি, ব্যাপারটা কি হয়েছে, রিঙ্কির শ্বশুর মশাই যে বিজনেস শুরু করেছিল সেটা ভালোভাবে চলছিল না। তারপর রিঙ্কির স্বামীও অনেক টাকার ঋণ নিয়ে অন্য ব্যবসা শুরু করেছিল। তাই একসাথে তাদের অনেক বেশি লস হয়ে গিয়েছিল। তারা এত বেশি লোন নিয়ে ফেলেছিল যে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেও সমস্যা হচ্ছিল। আমার বৌমায়ের বাবা মাই রিঙ্কির শ্বশুর বাড়ির সকলের সাহায্য করছিল। কিছুদিন পর বাধ্য হয়ে রিঙ্কির শাশুড়িকে লোন মেটানোর জন্য গহনা বিক্রি করতে হয়। কি বললেন আন্টি? গহনা বিক্রি করে লোন মিটিয়েছে? তাহলে তো রিঙ্কির বড় বড় হাড়গুলো সেখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু সেখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তাতেও কাজ হয়নি। রিঙ্কিদের বাড়িটাও বন্ধক রাখতে হয়েছে। তাছাড়া রিঙ্কিদের একটা মারুতিও ছিল, ওটাও বিক্রি করে দিতে হয়েছে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে কি রিঙ্কির শ্বশুর বাড়িতে এখন গাড়ি নেই? কোথায় আর গাড়ি আছে? বাড়ির সকলে এখন কত কষ্টে দিন কাটাচ্ছে আর অটোতে যাতায়াত করছে। কাবেরী কিছু সময় পর্যন্ত এসব কথা বলার পর সেখান থেকে চলে যায়। এরপর সকলে মন্দিরে প্রার্থনা করার পর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সকলে যখন হল রুমে বসেছিল, এমন সময় রিঙ্কি বলে, এ কি, বাড়িতে কারেন্ট নেই কেন? এত গরমে বারবার কারেন্ট গেলে মানুষ কিভাবে থাকবে? মা, আমি তোমাকে কতবার বলেছি একটা ইনভার্টার কিনে নাও। তোমরা জানো তো আমার শ্বশুর বাড়িতে। রিঙ্কি, এবারে তোর নাটক বন্ধ কর। আমার শ্বশুর বাড়িতে এই আছে, আমার শ্বশুর বাড়িতে সেই আছে, আর কত মিথ্যা কথা বলবি তুই? আচ্ছা বল, আর কি কি আছে তোর শ্বশুর বাড়িতে? তোর মিথ্যা কথাগুলো শুনে সহ্য করে নেব। আরে না মা, কাবেরী মাসি যে কথাগুলো বলছিল সেগুলো সত্যি নয়। তুমি হয়তো সেই কথাগুলো সত্যি ভেবে নিয়েছো। মাসি তোমাকে যেসব কথাগুলো বলেছিল সেগুলো সব মিথ্যা কথা। এটা ঠিক যে তার বৌমায়ের বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশেই আছে। তার বউয়ের পরিবার সবসময় আমাদের বাড়িতে কিছু না কিছু চাওয়ার জন্য চলেই আসে। তাহলে আমাদের থেকে অনেক টাকা ধারও নিয়ে রেখেছে। তাই আমি আর আমার শাশুড়ি তাদেরকে আর কিছু না দেওয়ার জন্যই তাদেরকে মিথ্যা কথা বলে রেখেছি। তারা ভাবছে আমরা গরিব হয়ে গেছি, তাই আমাদের কাছে আর কিছু চাইতে আসে না। তোর কথা শুনে আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কিন্তু প্রার্থনা করব তোর কথাটাই যেন সত্যি হয়। এভাবেই তাদের কথা চলছিল। এমন সময় রিঙ্কির বড় দাদা সুরেশ সেখানে চলে আসে। সুরেশ একটি অন্য শহরে চাকরি করে। মা, তোমরা সকলে কেমন আছো? আচ্ছা, এভাবে গম্ভীর হয়ে বসে আছো কেন? সবাই কোথায় গিয়েছিলে? আরে সুরেশ, তুই কখন এসেছিস? আমাদেরকে খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি কেন? এবছরে অনেক ছুটি ছিল, তাই সব ছুটিগুলো ব্যবহার করার জন্য চলে এসেছি। এবার 2 মাস পর্যন্ত এখানে সময় কাটাবো। রচনা, তুমি আর কমপ্লেন করতে পারবে না যে আমি বাড়িতে থাকি না।
এবার 2 মাস পর্যন্ত তোমার সাথেই থাকবো। তুমি 2 মাস পর্যন্ত থাকবে? বাহ, তাহলে তো খুব ভালো হবে। অনেক ভালো করেছিস সুরেশ যে তুই চলে এসেছিস। এই দেখ, রিঙ্কিও এসেছে। তুই চলে আসার পর আমাদের বাড়িটা পূরণ হয়ে গেল। রিঙ্কি, তোর হাজবেন্ড পলাশ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তোর শ্বশুর বাড়িতে এত সব হয়ে গেছে আর তুই আমাদেরকে কিছু জানাসনি কেন? সুরেশ রিঙ্কিকে এই কথা বলায় সকলে অবাক হয়ে যায়। সকলকে অবাক হয়ে বসে থাকতে দেখে মিনা সুরেশকে বলে, কি হয়েছে দাদা? তুমি কোন ব্যাপারে কথা বলছো? রিঙ্কির শ্বশুর বাড়িতে কি হয়েছে? কেউ আমাদেরকে সত্যি কথা বলছো না কেন? রিঙ্কি এরকম নাটক করছে আর বাকি লোকেদের মুখে আমরা অন্য কথা শুনতে পাচ্ছি। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।